ফিরোজ মিয়া সরকারি কলেজের 2020-21 শিক্ষাবর্ষের ব্যবসা শিক্ষা শাখার প্রথম বর্ষ ছাত্রদের ফিরোজ মিয়া সরকারি কলেজের অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমি ক্লাস করার পূর্বে আমি পরিচয় দিয়ে দিই। আমি হিমাদ্রি কুমার ভৌমিক, বিভাগীয় প্রধান, ফিরোজ মিয়া সরকারি কলেজ। আজকে আমার যে আলোচনার বিষয় ব্যবসা শিক্ষা শাখার প্রথম বর্ষ ব্যবসা শিক্ষা শাখার ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার তৃতীয় অধ্যায়, অর্থাৎ এক মালিকানা ব্যবসা। যাক, এক মালিকানা ব্যবসা আজকে যেটা আলোচনা করব, আমরা অতি সংক্ষিপ্তভাবে আলোচনা করব, যেহেতু অনলাইন ক্লাস বেশি সময় নেওয়া ঠিক না। আজকে আলোচনা করব এক মালিকানা সম্পর্কে ধারণা বা সংজ্ঞা, এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র। মূলত আমার অনেক ছাত্ররা প্রায় বলছে যে, গতবারও বলেছে ক্লাসে যে স্যার এক মালিকানা ব্যবসা আমরা কিভাবে করব, এর সম্পর্কে কিছুটা ধারণা দিয়ে এর ইত্যা অবসরে আমরা এক মালিকানার গঠনটাও কিছুটা আলোচনা করব। যা এক মালিকানা ব্যবসা সম্পর্কে আলোচনা করার পূর্বে আমি একটা গল্প বলি। একটা শহর অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়াতে জনাব হাসান একটা ওষুধের দোকান দিয়েছেন। উনি ওই যে ওষুধের দোকান, যে ব্যবসা প্রতিষ্ঠান ওনারা দিয়েছেন, সেখানে তিনি মূলধন বিনিয়োগ করেছেন। নিজে এককভাবে মূলধন বিনিয়োগ করেছেন। অবশ্য মাঝে মাঝে ওনার আর্থিক সমস্যা বলে বন্ধু বান্ধব থেকে উনি ঋণ নিয়ে ব্যবসার সংকট মোচন করে থাকেন। উনি ওই ব্যবসা কি করেন, পরিচালনা করেন। ওনাকে সাহায্য করেন দক্ষ 3-4 জন দক্ষ কর্মচারী। এছাড়া উনি সার্বিক তত্ত্বাবধান করেন এবং বিভিন্ন সমস্যার সমাধান করেন। উনি ব্যবসার মুনাফা ভোগ করেন, এবং সার্বিক ব্যবস্থাপনা সহ সব দেখভাল করেন। তাহলে এখানে জনাব হাসানের যে ব্যবসাটা আছে, এটার কতগুলো বৈশিষ্ট্য আমরা দেখি। বৈশিষ্ট্য হলো এখানে একজন মালিক, অর্থাৎ জনাব হাসানই এই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, অর্থাৎ উনি পরিচালনা করেন। দ্বিতীয় পয়েন্ট, অর্থাৎ তৃতীয় পয়েন্ট যেটা, উনি মূলধন সরবরাহ করেন, উনি মূলধন সরবরাহ করে থাকেন এবং উনি যাবতীয় লাভ এবং লোকসানের ভাগিদার পেতেন। তাহলে এখানে যদি আমরা বলি জনাব হাসান যে ব্যবসা সংগঠন করেন, পরিচালনা করে থাকেন, সেটা কি ধরনের ব্যবসা, এখানে 4টা যে বৈশিষ্ট্য বিদ্যমান, তা থেকে আমরা বুঝতে পারি ওনার ব্যবসাটা একটা এক মালিকানা সংগঠন, এক মালিকানা ব্যবসা। অর্থাৎ এক মালিকানা ব্যবসা এমন একটি ব্যবসা সংগঠন যেখানে একজন মালিক থাকবেন, সেই মালিক কি করবেন, মূলধন সরবরাহ করবেন, উনি পরিচালনা করবেন, সার্বিক ব্যবস্থাপনা করবেন এবং উনি যাবতীয় মুনাফা এবং লোকসানের ভাগিদার হবেন। আর একটা ব্যাপার, এই এক মালিকানা ব্যবসায়ের ব্যাপারটা হলো যে এখানে দায় অসীম, দায়টা হলো অসীম। যেমন আমরা যদি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দেখি, যেমন যৌথ মূলধনী সংগঠন বা কোম্পানির সংগঠনে আমরা সবাই শেয়ার ক্রয় করি। কেউ যদি 10 টাকা শেয়ার ক্রয় করে, তাহলে ওর দায়টা হলো, লাইবিলিটিসটা হলো 10 টাকা, অর্থাৎ 10 টাকার বেশি তার লোকসান হবে না। আর এক মালিকানা কারবারের দায় অসীম। এখানে দেখা যায় যে জনাব হাসান যদি ব্যবসার লোকসান হয়, ওনার পুঁজি অর্থাৎ ক্যাপিটালের বাইরেও ওনার ব্যক্তিগত সম্পদ দায়বদ্ধ থাকে। এই কারণে বলা হয় এক মালিকানা ব্যবসায়ের দায় অসীম। যাক, আজকে আমরা যদি দেখি, তাহলে এক মালিকানা ব্যবসা যদি সংজ্ঞা দেয়, তাহলে এক মালিকানা ব্যবসা হলো এমন একটা ব্যবসা যেখানে একজন ব্যক্তি ব্যবসায় মূলধন উদ্যোগ গ্রহণ করেন, উনি মূলধন সরবরাহ করেন, উনি পরিকল্পনা প্রণয়ন করেন, উনি ব্যবসা দেখভাল করেন এবং যাবতীয় মুনাফা এবং লোকসানের ভাগিদার হয়ে থাকেন। তাহলে এই হলো আমাদের এক মালিকানা ব্যবসা সম্পর্কে কনসেপ্ট বা ধারণা। ঠিক আছে, এখন ছাত্রদের একটা প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রায় বলে স্যার বই নাই, আমরা যেহেতু খালি করতে স্যার বই পড়ায়, এখানে কিছুটা আছে ধারণা, তবে সার্বিকভাবে কোনো পয়েন্ট আকারে দেওয়া নেই। যাক, আজকে আমি ইত্যবর্ষরে আমি উপযুক্ত ক্ষেত্র পড়ানোর আগে এক মালিকানা কিভাবে গঠন করে, অর্থাৎ আমি যেটা দেখছি জনাব হাসানের যে কেস স্টাডিটা দেখছি, জনাব হাসানের কেস স্টাডি থেকে আমরা যতগুলো পয়েন্ট পেয়েছি, অর্থাৎ উনি কিভাবে হাসানের কেস স্টাডি থেকে আমরা বুঝতে পেরেছি যে ওনার ব্যবসাটা হলো এক মালিকানা ব্যবসা। যাক, উনি যেভাবে ব্যবসা করে থাকেন, অর্থাৎ একটা ব্যক্তি যখন ব্যবসা করে থাকেন এক মালিকানা, প্রথম উনি যে কোনো ব্যক্তি কি করবেন, একটা উদ্যোগ গ্রহণ করে থাকেন। উদ্যোগ গ্রহণ করার পর উনি
উনি সেই ব্যাপারে উনি পরিকল্পনা প্রণয়ন করেন, অর্থাৎ কিভাবে সে ওনার উদ্যোগ অনুযায়ী উনি কিভাবে পরিকল্পনা করবেন। তারপর উনি তৃতীয় যে কাজটা করে থাকেন সেটা হলো মূলধন সংগ্রহ। মূলধন সংগ্রহ করার পর, যেহেতু এক মালিকানা ব্যবসা সহজতম ব্যবসা, বিশ্বের প্রাচীনতম ব্যবসা, এটা হাজার হাজার বছর ধরে টিকে আছে, শত শত বছর ধরে টিকে আছে। আজও বিভিন্ন ব্যবসা, যেমন আমরা জানি কি কি ব্যবসা আছে, এক মালিকানা ব্যবসা আছে, অংশীদারি ব্যবসা আছে, যৌথ মূলধনীয় ব্যবসা আছে, এরপরে আছে রাষ্ট্রীয় ব্যবসা, সমবায় সমিতি, কারবারি জোট বা ব্যবসায় জোট, এরপরে আছে জয়েন্ট ভেঞ্চার বিজনেস এবং পিপিপি অর্থাৎ ট্রিপল পি আরেকটা ব্যবসা। ট্রিপল পি হলো পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। এটা লেটেস্ট, এটা বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে পিপিপির মাধ্যমে বিভিন্ন বড় বড় প্রজেক্ট বাস্তবায়ন করা হয়। আরেকটা যেটা জয়েন্ট ভেঞ্চারের কথা বলেছে, জয়েন্ট ভেঞ্চার হলো যৌথ উদ্যোগ, অর্থাৎ বাংলাদেশের দুটি কোম্পানি অথবা বাংলাদেশে অথবা বাইরের একটা কোম্পানি বাংলাদেশে অথবা তৃতীয় দেশে যখন যৌথ উদ্যোগে ব্যবসা করে থাকেন, সেটাকে বলা হয় যৌথ উদ্যোগ বা জয়েন্ট ভেঞ্চার কোম্পানি। হ্যাঁ, ব্যবসা এই জয়েন্ট ভেঞ্চার ব্যবসার অনেক উদাহরণ আছে, যেমন ভারতের যে হিরো সাইকেল লিমিটেড এবং জাপানের হোন্ডা, তারা যৌথ উদ্যোগে তারা কি করেছিলেন, হিরো হোন্ডা নামে একটা মোটরসাইকেল তৈরি করেছিলেন যৌথ উদ্যোগ। এখন অবশ্য দুই পথে চলে গেছে, হিরো কর্পোরেশন হয়ে গেছে, আর পক্ষান্তরে হোন্ডা তার কার্যক্রম তার যৌথভাবে কার্যক্রম বন্ধ করে দিয়েছে। অবশ্য হিরো হোন্ডাকে তার যত প্ল্যান্ট এবং প্রযুক্তি ফেরত দিয়েছিল। যাক, এটা অন্য কথা। এখন আমরা যেটা আলোচনা করব, একজন কিভাবে কোম্পানি সংগঠন এক মালিকানা সংগঠন গঠন করবে। প্রথম আমরা যেটা আলোচনা করব, এক মালিকানা সংগঠনের গঠন ঘটানো। এক মালিকানা সংগঠনের গঠন প্রণালী। অর্থাৎ এটা সকলের কোশ্চেন, সবাই কিন্তু জানে গঠনটা কি, সবাই জানে। যেমন ওদিন এক ছাত্র বললো, স্যার আমার আব্বা তো মুদি দোকান চালা, আমাকে বললো। আমি বললাম, মুদি দোকান চালা, কিভাবে চালায়? তোমার আব্বা ব্যবসাটা কিভাবে এটা শুরু করছে একটু বলবা? তো আমি তো জানি না, আব্বাকে বলবো। পরের দিন এসে বললো যে আব্বা তো চিন্তা করছে, আমার খালু তো মুদির দোকান, এখানে এলাকার বাসায় বলতেছে আর কি। তো এই খালু থেকে পরামর্শ নিল, একটা বুদ্ধি নিল। নেওয়ার পর উনি কি করলেন, সে অনুযায়ী পরিকল্পনা করার পর উনি মূলধন সংগ্রহ করছেন। নিজে এক জমি বিক্রি করে 5-6 লাখ টাকা নিলেন এবং আমার খালুর থেকে কিছু ধার নিলেন। নেওয়ার পর এরপর উনি কি করলেন, দোকান স্টার্ট করবেন। একটা দোকানও নির্ধারণ করছেন নিজেদের জায়গার মধ্যে। তারপর কি হলো, সর্বশেষে ইউনিয়ন পরিষদ থেকে একটা সার্টিফিকেট সংগ্রহ করলেন, অর্থাৎ সার্টিফিকেট সংগ্রহ করেছেন, লাইসেন্স সংগ্রহ করেছেন, ট্রেড লাইসেন্স যাকে বলে। হ্যাঁ, অবশ্য ট্রেড লাইসেন্সের ব্যাপারটা হলো, যে এলাকায় ব্যবসা করবে ওই এলাকার যে প্রশাসন আছে, যেমন আমরা ইউনিয়ন আছে, যেমন একটা সুন্দর কথা বলি, আমরা যে জায়গায় থাকি আশুগন্ধা অত একটা সুন্দর শহর, অনেক বিল্ডিং আছে, 8 তলা 10 তলা 12 তলা, কিন্তু এটা একটা ইউনিয়ন পরিষদের আন্ডার, এখনো পৌরসভা হয়নি। হ্যাঁ, যদিও সিদ্ধান্ত ছিল সরকারের, এখন পর্যন্ত বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতার কারণে এটা হয়নি। তাহলে আমরা একটা সমৃদ্ধ ইউনিয়নে আছি, সেক্ষেত্রে যদি ব্যবসা করে কেউ, তাকে অবশ্যই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অফিস থেকে একটি ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে। সর্বোপরি সবকিছু করার পর ব্যবসাটা শুরু করবে। তাহলে সে করেছিল আমার আব্বা। তাহলে এখন যে অবস্থা দাঁড়ায়, যে ব্যবসা করতে হলে, এক মালিকানা ব্যবসা করতে হলে কি করতে হবে, প্রথম যেটা উদ্যোগ গ্রহণ, অর্থাৎ প্রত্যেক ব্যবসারই উদ্যোগ গ্রহণ পর্যায়ে আছে। উদ্যোগ গ্রহণ পর্যায়ে অর্থাৎ কেউ যদি ব্যবসা শুরু করে, তাহলে এখানে যে গঠন করবে তার ইচ্ছাই যথেষ্ট। অর্থাৎ আমি ধরো আমি ব্যবসা করব, হ্যাঁ,
আমি ব্যবসা করব, তাহলে আমাকে আগে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোন ব্যবসাটা করব, কোনটা করতে পারবো, এখন বাজারে কোন ব্যবসা করলে এখানে আমার ব্যবসা চলবে, সেটাই হলো প্রথম আমার উদ্যোগ গ্রহণ করার পর আমি অর্থাৎ উদ্যোগ যে নিব একটা কথায়, অবৈধ ব্যবসা করতে পারবো না, কিন্তু দেশে প্রচলিত আইন অনুযায়ী বৈধ ব্যবসা করতে হবে। হ্যাঁ, উদ্যোগ গ্রহণ করে যদি কেউ অবৈধ ব্যবসা করে সেটা তো রাষ্ট্রের বিরোধী কাজ, সেক্ষেত্রে করা যাবে না। অর্থাৎ একটা উদ্যোগ নিয়ে একটি বৈধ ব্যবসা করতে হবে। দ্বিতীয় হলো পরিকল্পনা করা। দ্বিতীয় হলো কি পরিকল্পনা প্রণয়ন। পরিকল্পনা প্রণয়ন। পরিকল্পনা প্রণয়ন। এই পর্যায়ে উদ্যোক্তা ব্যবসা সংগঠন গঠনের লক্ষ্যে কি করবে? উদ্যোক্তা একটা পরিকল্পনা প্রণয়ন করেন, অর্থাৎ তার প্রধান পরিকল্পনা থাকবে, তার মূলধন কত থাকবে বা মূলধনে কোথায় থেকে সংগ্রহ করবে, তার প্রাথমিক খরচাদি কি, ব্যবসা করলে কর্মচারী লাগবে কিনা, কর্মচারী লাগবে কিনা, এবং ব্যবসায়ের সম্ভাব্য মুনাফা কি, এটার সম্ভাবনা কতটুকু, এইগুলা বিশ্লেষণ করে তাকে এই পরিকল্পনা প্রণয়ন করতে হবে। দ্বিতীয় হলো আমরা সর্বশেষ তৃতীয় যে ধাপটা, সেটা হলো পুঁজি সংস্থান, অর্থাৎ মূলধন সংগ্রহ। তৃতীয় যে ধাপটা সেটা হলো পুঁজি সংস্থান বা মূলধন সংগ্রহ। মূলধন সংগ্রহ। মূলধনটা হলো ক্যাপিটাল ইজ দ্য ব্লাড অফ বিজনেস, অর্থাৎ মূলধনটা হলো একটা ব্যবসায় রক্ত ছাড়া তো মানুষ চলতে পারে না, মানুষের জীবন চলে যায় বা জীবন অসার হয়ে যায়, তেমনি ব্যবসার মূলধন ব্যতীত একটা ব্যবসা চলতে পারে না। এই কারণে এ পর্যায়ে এসে ব্যবসায়ীকে কি করতে হবে? মূলধন সংগ্রহ করতে হবে। সাধারণত ব্যবসায় নিজের নগদ অর্থ থাকলে নগদ অর্থ, অথবা জমি বা সম্পদ থাকলে সম্পদ বিক্রিলব্ধ অর্থ, অথবা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে ঋণ নিয়ে মূলধন সংগ্রহ করে থাকে। প্রতিদিনে মূলধন সংগ্রহ করে থাকে। লাইসেন্স সংগ্রহ। চতুর্থ যে আইটেমটা, যে পয়েন্টটা হতে পারে, অর্থাৎ আমাদের নিরিখে আর কি, আমরা যে কয়েকটা উদাহরণ বললাম, আমার ছাত্রের কথা বললাম, সেটা নিরিখে লাইসেন্স সংগ্রহ। অর্থাৎ লাইসেন্স বলতে ট্রেড লাইসেন্স হবে, ট্রেড লাইসেন্স সংগ্রহ। অর্থাৎ এরপর যে মূলধন সংগ্রহ করার পর যে এলাকায় থাকে, যেমন আমি ইউনিয়নের আন্ডারে থাকি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে। আবার কেউ পৌরসভা থাকছে, পৌরসভার চেয়ারম্যান মহোদয় বা মেয়র মহোদয়ের কাছ থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে। আবার কেউ যদি মেট্রোপলিটন এরিয়া থাকে, তাহলে মেট্রোপলিটন ওয়ার্ড কমিশনার অথবা ওয়ার্ড কমিশনার অথবা মেয়রের কাছ থেকে কি করতে হবে? ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে। আবার কেউ যদি ক্যান্টনমেন্ট বোর্ডের আন্ডারে থাকে, তাহলে ক্যান্টনমেন্ট বোর্ড থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে। অর্থাৎ যে এলাকা থাকবে সেই এলাকার স্থানীয় প্রশাসন থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করে ব্যবসা শুরু করতে হবে। তবে কোনো ক্ষেত্রে কোনো ব্যবসার ক্ষেত্রে ট্রেড লাইসেন্সের প্রয়োজন হয় না। ব্যবসা আরম্ভ। 5 নাম্বার যে পদক্ষেপ সেটা হলো ব্যবসা আরম্ভ। অর্থাৎ পঞ্চমত আমরা সব কাজ করার পর 4টা পদক্ষেপ গ্রহণ সাকসেসফুলি শেষ করার পর, 4টা পদক্ষেপ সাফল্যজনকভাবে সম্পাদন করার পর পঞ্চম পদক্ষেপ আসবে, সেটা হলো ব্যবসা আরম্ভ। অর্থাৎ উদ্যোগ গ্রহণ পর্যায়ে পরিকল্পনা প্রণয়ন, মূলধন সংগ্রহ, ট্রেড লাইসেন্স সংগ্রহ পর ব্যবসায়, অর্থাৎ উদ্যোক্তা এক মালিকানার মালিক যিনি, উনি কি করবেন? ব্যবসা শুরু করবেন এবং তার ব্যবসার কার্যক্রম অব্যাহত রাখবেন। মুনাফা অর্জনের জন্য উনি সার্বিকভাবে চেষ্টা করবেন। এই হলো স্বাভাবিকভাবে এক মালিকানার ব্যবসার গঠন করেন। এখন আসো আমরা দ্বিতীয় পর্যায়ে যেটা আলোচনা করব। দ্বিতীয় পর্যায়ে যেটা আলোচনা করব সেটা হলো এক মালিকানা সংগঠনের উপযুক্ত ক্ষেত্র। সংগঠনের উপযুক্ত ক্ষেত্র। এক মালিকানা সংগঠনের উপযুক্ত ক্ষেত্র, অর্থাৎ আমরা জানি যে বিশ্বের যে ধরনের ব্যবসাগুলো আছে, ব্যবসাগুলো কি তোমরা মনে আছে? আমি বলছি, অনেক সময় আসে যে পরীক্ষাতে সংগঠন শ্রেণী বিভাগ, সংগঠন কত প্রকার, ঠিক আছে? সংগঠন কি কি? এক মালিকানা, অংশীদারি, যৌথ মূলধনী বা কোম্পানি সংগঠন, সমবায় সমিতি, রাষ্ট্রীয় সংগঠন,
যৌথ উদ্যোগ ব্যবসা এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অর্থাৎ পিপিপি, এই ব্যবসার শ্রেণী বিভাগের মধ্যে এগুলা পড়ে। এর মধ্যে সর্বপ্রাচীন অর্থাৎ প্রথম বিশ্বে আবির্ভূত হয়েছিল শত শত বছর আগে, প্রাচীনকালে প্রায় 1000 বছর আগে বলতে পারো, তারও বেশি। এক মালিকানা ব্যবসা একটা প্রাচীনতম ব্যবসা হলেও এখনো এই ব্যবসা যৌথ মূলধনী বা অন্যান্য অংশীদারি ব্যবসার পাশাপাশি সগৌরবে টিকে আছে, বা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এই ব্যবসা অন্যান্য ব্যবসায় সহায়ক হিসেবে কাজ করতেছে। যাক, আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো এক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্র। এখন যেটা আলোচনা করব এক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্রগুলো কি। 1 নাম্বার, স্বল্প পুঁজির ব্যবসা। স্বল্প পুঁজির ব্যবসা প্রথম পয়েন্ট। স্বল্প পুঁজির ব্যবসা যেটা হলো সেটা হলো যে সকল ব্যবসা গঠন করতে স্বল্প পুঁজি লাগে সেই সকল ব্যবসাতে বলা যায় যে এক মালিকানা, সেই সকল ব্যবসার মধ্যে এক মালিকানা ব্যবসা উপযুক্ত। অর্থাৎ আমরা স্বল্প পুঁজির ব্যবসা বলতে এক মালিকানা ব্যবসা কি বোঝাবো সহজ কথায়। একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন বিড়ির দোকান, মুদির দোকান, বা আমরা টং দোকান বলি। অর্থাৎ ছোট ছোট কি টিনের ঘরের মধ্যে গ্রাম অঞ্চলে দেখা যায় যে টিনের ঘরের মধ্যে দোকান থাকে, হ্যাঁ, এটা টং দোকান বলা হয়। এই টং দোকানের এই ব্যবসাগুলা এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে উপযুক্ত ক্ষেত্র। প্রত্যক্ষ তত্ত্বাবধান দ্বিতীয় যে উপযুক্ত ক্ষেত্র সেটা হলো প্রত্যক্ষ তত্ত্বাবধান। অর্থাৎ ডাইরেক্ট সুপারভাইজেশন। আচ্ছা, এখানে যে সকল ব্যবসা, কতগুলো ব্যবসা আছে সেগুলা সরাসরি তত্ত্বাবধান করতে হয়, বা আর সরাসরি যদি তত্ত্বাবধান ওরা না করে তাহলে লোকসানের আশঙ্কা থাকে। বিশেষ কিছু কিছু ব্যবসার ক্ষেত্রে অবশ্য সকল ব্যবসা, যে কোনো ব্যবসায় তত্ত্বাবধান না করলে লাল বাতি জ্বলে যাবে, অর্থাৎ লোকসান পথ দেখবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি হোটেল, বেকারি, কনফেকশনারি, এসব ব্যবসায় কি করতে হবে, সরাসরি তত্ত্বাবধান না করলে উৎপাদন কার্য ব্যাহত হবে, তাতে তাদের কি চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করতে পারবে না, ব্যবসাও কি করবে, লোকসান হবে। এই কারণে এই সকল ব্যবসায় সরাসরি তত্ত্বাবধান করতে হয়। তৃতীয় যেটা ভ্রাম্যমাণ ব্যবসা। তৃতীয়টা হলো ভ্রাম্যমাণ মোবাইল বিজনেস। ভ্রাম্যমাণ একটু ভুল হয়েছে, ভ্রাম্যমাণ ব্যবসা, ভ্রাম্যমাণ ব্যবসা। ভ্রাম্যমাণ ব্যবসার ক্ষেত্রে এক মালিকানা ব্যবসায় উপযুক্ত, কারণ দুজন লোক একসাথে হেঁটে হেঁটে বিক্রি করতে পারবে না। যেমন দেখা যায় রেল স্টেশন, রেলগাড়িতে, অথবা লঞ্চ স্টেশনে, অথবা গ্রামে গঞ্জে দেখা যায় অনেকে ফেরি করে হেঁটে হেঁটে বিক্রি করে, হ্যাঁ, এই সকল ব্যবসাকে বলা হবে ভ্রাম্যমাণ ব্যবসা। যেমন বাদাম বিক্রি করে, অনেকে বাদাম বিক্রি করে, অনেকে ফেরির মাধ্যমে, অর্থাৎ একটা ফেরির মাধ্যমে কি করে কসমেটিক জিনিস বিক্রি করে, হ্যাঁ, একটা সুন্দর গ্লাসের মধ্যে দেখা যেত। আমি ছোটবেলাও দেখছি, বাবা আমাদের বাসায় আসতো, ছোট ছোট একটা বড় একটা ইয়ের মতো ছিল, শোকেসের মতো, গ্লাসের মতো। বিশেষ করে আমরা যে বলি যে আমরা ব্রিফকেসের মতো, এটা কাঠের ছিল আর কি, হ্যাঁ, ওটার ভিতরে ওরা বিভিন্ন জিনিস নিয়ে আসতো, হ্যাঁ, মেয়েদের কসমেটিক্স জিনিস, কানের দুল, এগুলা ছোটবেলা দেখছি। এছাড়া আমাদের বাসায় দেখতাম যে বিশেষ ক্ষেত্রে ফেরিওয়ালা আসতো, শাড়ি কাপড় বলতো, শাড়ি কাপড়টা হলো শুদ্ধ কথা কাপড়ের, হ্যাঁ, তা আসতো। তো এগুলো হলো তোমাদের ব্যবসার প্রকৃষ্ট উদাহরণ। মৌসুমী ব্যবসা। আসো 4 নাম্বার, কি ব্যবসা, মৌসুমী ব্যবসা। কতগুলো ব্যবসা আছে সিজনাল, অর্থাৎ বিশেষ মৌসুম বা সময়ে যে ব্যবসা অনেকে করে থাকে সেগুলোকে বলা হবে মৌসুমী ব্যবসা। যেমন আর এই ব্যবসাগুলা এক মালিকানা সংগঠনের অধীনে উপযুক্ত হয়ে থাকে। যেমন
কেউ যদি শীতকালে খেজুরের রস বিক্রি করে, খেজুরের রস সংগ্রহ করে বিক্রি করে, তাহলে একটা মৌসুমী ব্যবসায় প্রকৃষ্ট উদাহরণ। এটা মৌসুমী ব্যবসায় প্রকৃষ্ট উদাহরণ। পচনশীল দ্রব্যের ব্যবসায়, পচনশীল দ্রব্য বা পণ্যের ব্যবসা, পচনশীল পণ্যের ব্যবসা, পণ্যের ব্যবসা। আচ্ছা, অনেক পণ্য আছে সেগুলো পচে যায়। তোমরা উদাহরণ দিতে পারো। হ্যাঁ, সঠিক বলতেছ। সেটা হলো যে আমাদের শাকসবজি, এরপরে আছে ফল, এগুলা কিন্তু দ্রুত পচনশীল। আর এই ধরনের ব্যবসা ক্রয় বিক্রয় সবচেয়ে সুন্দরভাবে করা যায় এক মালিকানা ব্যবসা বা সংগঠনের মাধ্যমে। আচ্ছা, স্থানীয় বা সীমিত চাহিদা, আরেকটা স্থানীয় বা সীমিত চাহিদার ব্যবসা, পণ্যের জন্য ব্যবসা। অর্থাৎ যেসব পণ্যের চাহিদা সীমিত অথবা স্থানীয়ভাবে কোনো এলাকা ভিত্তিক থাকে, ওই ধরনের পণ্যের জন্য কোন ধরনের ব্যবসা সংগঠন উপযোগী, ওইটা বলছে আর কি। স্থানীয় বা সীমিত চাহিদা, স্থানীয় বা সীমিত চাহিদা, অর্থাৎ যেটা বলতে চাই, যে সকল পণ্যের চাহিদা কম, অর্থাৎ যে সকল পণ্যের চাহিদা কম এবং নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকে, সেই সকল ব্যবসাকে স্থানীয় সীমিত চাহিদার সম্পূর্ণ ব্যবসা বলে থাকে। আর এই ব্যবসা সংগঠন মূলত এক মালিকানার সংগঠনের মাধ্যমে সুন্দরভাবে সম্পাদন করা যায়। যেমন চা সিঙ্গারা এবং পুরি ব্যবসা। ওটা অনেক দোকান আছে, যেমন আমার এলাকাতে, আমার গলিতেও আছে যে একটা দোকান আছে, একজন উদ্যোক্তা নিজে উদ্যোগ নিয়ে সংগঠন করেছেন এক মালিকানা ব্যবসা। সে কি বলে দুধ চা, গরুর দুধের চা, এরপরে আছে বিক্রি করে লিকার চা এবং পুরি সিঙ্গারা বেশ চলতেছে। তাহলে এই ধরনের ব্যবসাটা হলো স্থানীয় এবং সীমিত চাহিদা পূরণের জন্য। অর্থাৎ তারা কিভাবে পণ্যটা তৈরি করে, অর্থাৎ যতটুকু চাহিদা সেটাকে আন্দাজ করে, একটা আইডিয়া করে। আবার দেখা গেল একটা পরীক্ষা আছে সামনে, ব্যবসা প্রতিষ্ঠানের স্কুলের সামনে বা পরীক্ষা সেন্টারের সামনে, সেক্ষেত্রে তারা বেশি করে উৎপাদন করবে চাহিদা অনুযায়ী, হ্যাঁ, স্থানীয় চাহিদা অনুযায়ী। ক্ষুদ্র আয়তনের ব্যবসা, সেটা হলো 7 নাম্বারটা কি? ক্ষুদ্র আয়তনের ব্যবসা। 7 নাম্বার ক্ষুদ্র আয়তনের ব্যবসা। অর্থাৎ যে সকল ব্যবসা অতি ক্ষুদ্র আয়তন, হ্যাঁ, সেই ক্ষেত্রে এক মালিকানা ব্যবসাটার সংগঠনের মাধ্যমে খুব সুন্দরভাবে সুচারুভাবে সম্পাদন করা যায়। হ্যাঁ, সেক্ষেত্রে বলতে পারি ক্ষুদ্র আয়তনের ব্যবসার ক্ষেত্রে এক মালিকানা সংগঠন উপযোগী। যেমন আমরা যদি বলি একটা এলাকাতে একটা ফ্যাক্সের দোকান দিল বা ফটো স্টেটের দোকান দিল, এটা ছোট্ট একটা দেখাতে শহরে খুব চিকন একটা দোকানের মধ্যে একটা ফ্যাক্স মেশিন আর একটা কি করলো, একটা ফটো স্টেটের দোকান, ফটো স্টেট নিয়ে বা একটা কম্পিউটার নিয়ে ব্যবসা করতেছে। সেক্ষেত্রে বলতে পারি যে ক্ষুদ্র আয়তনের ব্যবসা, এটা সীমাবদ্ধ, মূলধন সীমাবদ্ধ। আর এগুলো ব্যবসা এখন বা আধুনিক প্রযুক্তির যুগে এই সকল ব্যবসা কি বেশ চলছে। পেশাদারি ব্যবসা, 8 নাম্বার হলো পেশাদারি ব্যবসা। পেশাদারি ব্যবসা পেশা হিসেবে স্বীকৃত ব্যবসার ক্ষেত্রে এক মালিকানা ব্যবসায় সবচেয়ে উপযুক্ত। পেশা বলতে কি? পেশাভিত্তিক ব্যবসা। যেমন একজন কি করলো, একজন ওকালতি পাস করলো, ম্যাজিস্ট্রেট পাস করলো, সে একটা ল ফার্ম দিল, হ্যাঁ, সেক্ষেত্রে এটা একটা এক মালিকানা ব্যবসা, হ্যাঁ, পেশাভিত্তিক। আবার অনেক সময় দেখা যায় যে অনেকে ডাক্তারি করলো, ডাক্তারি পাস করার পর একটা এলাকাতে একটা চেম্বার দিল, এটাও এক মালিকানা ব্যবসা। অর্থাৎ এখানে পেশাভিত্তিক, তারা হলো পেশাজীবী, অর্থাৎ একটা বিষয়ে তারা পেশা হিসেবে বেছে নেয় একটা সার্টিফিকেট অর্জন করার পর। এই ধরনের ব্যবসায় ক্ষেত্রে এক মালিকানা সংগঠন উপযোগী।
কম ঝুঁকির ব্যবসা। আসো, কম ঝুঁকির ব্যবসা, কম ঝুঁকির ব্যবসা, কম ঝুঁকির ব্যবসা। কম ঝুঁকির ব্যবসা বলতে ক্ষেত্রেও এক মালিকানা ব্যবসা সবচেয়ে উপযোগী। সেই ক্ষেত্রে যদি বলি কমিশন ব্যবসা, তো কমিশন এজেন্ট, অর্থাৎ অনেক সময় দেখা যায় পান বিক্রি করে, যারা পান বিক্রি করে তারা কি করে, যেমন আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে পানটা আসে কোথা থেকে, পানটা আসে খুলনা বা বিভিন্ন এলাকা থেকে। পানটা আসার পর ওরা পাঠিয়ে দেয়, আর ওরা বিক্রি করে এই পানের বিক্রয়ে যে খরচ, যেমন বাসায় গড় ভাড়া এবং তার লভ্যাংশ, এগুলা বাদ দিয়ে বাকি টাকাটা ওরা কি যে সরবরাহ করেছিল বিক্রি করার জন্য তার কাছে পাঠিয়ে দেয়। এর থেকে নিরাপত্তার ব্যবসা নাই। তাহলে আমি বলি যে কম ঝুঁকির ব্যবসা হলো এক মালিকানা ব্যবসা। ব্যক্তিগত নৈপুণ্য, ব্যক্তিগত নৈপুণ্য, ব্যক্তিগত নৈপুণ্য, নৈপুণ্য। ব্যক্তিগত নৈপুণ্য বলতে আমরা কি বুঝাবো? এমন কিছু শিল্পকর্ম আছে, ব্যবসা আছে, যারা তার নির্দিষ্ট ব্যক্তিগত কি নৈপুণ্যের উপর নির্ভর করে। কতগুলো ব্যবসা আছে নিজস্ব বা ব্যক্তিগত নৈপুণ্যের উপর নির্ভর করে। সেই ক্ষেত্রে ব্যক্তিগত নৈপুণ্য প্রদর্শন করাই মুখ্য। এই ধরনের ব্যবসা এক মালিকানা সংগঠনের মাধ্যমে সুন্দরভাবে সুচারুভাবে করা যায়। যেমন গহনা শিল্প, চিত্রশিল্পী, গহনা শিল্প যারা স্বর্ণকার, তারা নিজস্ব নৈপুণ্যের মাধ্যমে তারা ব্যবসা সংগঠন করে থাকে। আবার চিত্রকর তার দক্ষতার উপর, তার নৈপুণ্যের উপর ব্যবসাটা নির্ভর করে। এই ধরনের ব্যবসা সাধারণত এক মালিকানা সংগঠনের মাধ্যমে করাই উত্তম। সহায়ক ব্যবসা, সহায়ক ব্যবসা হলো কি, ভূমিকাতে আমি বলেছি যে এখনো এক মালিকানা সংগঠন বৃহত্তম প্রতিষ্ঠানের সহায়ক হিসেবে টিকে আছে, কথাটা বলেছিলাম। তো এখানে সহায়ক ব্যবসা কি, সহায়ক ব্যবসাটা হলো সহায়ক ব্যবসা, ব্যবসায়, ঠিক আছে। সহায়ক ব্যবসা হলো বৃহৎ উৎপাদন অর্থাৎ বৃহদায়তন শিল্পের সহায়তা করার জন্য কোনো ক্ষেত্রে ব্যবসা নিয়োজিত থাকে। ছোট ছোট কতগুলো ব্যবসা নিয়োজিত থাকে, যারা বৃহদায়তন শিল্পকে তার চাহিদা অনুযায়ী সেবা বা পণ্য সরবরাহ করে থাকে, তাদের চাহিদা পূরণ করে থাকে। ওই ধরনের ব্যবসাগুলা এক মালিকানা সংগঠনের মাধ্যমে হয়ে থাকে। যেমন ধরো কাঁচামাল, শিল্পের কাঁচামাল সরবরাহ, এটা একজন হলো কন্ট্রাক্ট করলো, সে এক মালিকানা ব্যবসা, সে একটা সংগঠনের মাধ্যমে করতেছে। তাহলে এক মালিকানা সংগঠন কি করে পরস্পর হাত মিলিয়ে কাজ করতেছে, কার সাথে, বৃহদায়তন সংগঠনের সাথে, যেমন যৌথ মূলধনী সংগঠনের সাথে বা অংশীদারি সংগঠনের সাথে। তাহলে এখানে যেমন আমরা যদি উদাহরণ দেই, যেমন বৃহদায়তন শিল্পের জন্য কাঁচামাল, আবার গার্মেন্টস শিল্পের জন্য অ্যাক্সেসরিজ বা তাদের সহায়ক দ্রব্যগুলি সরবরাহ করে, অনেকে ব্যক্তিগতভাবে সরবরাহ করে থাকে। তাহলে ওরা কি করে, এরা এক মালিকানা সংগঠনের মাধ্যমে এগুলা সংগঠিত করে এরা সরবরাহ করতেছে। প্রত্যক্ষ সেবা, প্রত্যক্ষ সেবা, আসো আরেকটা পয়েন্ট, প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবা যে সকল ব্যবসা উদ্যোক্তারা সরাসরি ভোক্তার সেবা প্রদান করতেছে, সেই সকল ব্যবসার ক্ষেত্রে এক মালিকানা সংগঠন উত্তম। যেমন ধরো কেউ সেলুন দিল, সেলুন অর্থাৎ চুল কাটার সেলুন, সেক্ষেত্রে যিনি চুল কাটবেন উনি সেলুনটা প্রদান করেছেন, উনি মালিক, কিন্তু উনি চুল কাটতেছেন, অথবা ওনার কর্মচারীর মাধ্যমে চুল কাটাইতেছেন, ঠিক আছে। তাহলে এখানে ব্যক্তিগত নৈপুণ্য, তার নৈপুণ্যের উপর ব্যবসার সাফল্য নির্ভর করে। সে যদি যুগোপযোগী বা আধুনিকভাবে চুল কাটতে পারে, তাহলে যুব সমাজ বা সকলে তার চাহিদা অনুযায়ী চুল এখান থেকে কাটাবেন। তাহলে এই এক মালিকানা সংগঠনের মাধ্যমে ব্যক্তিগত নৈপুণ্য প্রদর্শন করার মাধ্যমে তার ব্যক্তিগত জীবন নির্বাহ করতে পারে বা সেটাকে পেশা হিসেবে নিতে পারে। ভোগ্যপণ্যের ব্যবসা, আসো 13 নাম্বার, ভোগ্যপণ্যের ব্যবসা। ভোগ্য পণ্যের ব্যবসা,
অর্থাৎ ভোগ্যপণ্য বলতে ভোক্তার দৈনন্দিন চাহিদা পূরণের জন্য কতগুলো ব্যবসা আছে। দৈনন্দিন চাহিদা যেমন আমরা চাহিদা কি অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা। এখানে অন্ন, বস্ত্র, তাহলে এটা কি আমাদের অন্নটা দিয়ে আমাদের খাদ্য, আমরা যেটা দিয়ে অন্ন সংস্থান আর কি করি, এটা কি হয়, এটা হলো আমাদের এই চাহিদাটা পূরণ করার জন্য আমরা দৈনন্দিন জীবনে অনেক কিছু ক্রয় করতে হয়। যেমন আমরা মুদির দোকানে যাই, মুদির দোকান থেকে কি করি, আমরা মশলা দিয়ে কিনি, চাল কিনি, এখন চাল টাল সব পাওয়া যায়, এরপরে আমরা তেল কিনি। তাহলে এগুলো হলো ভোগ্যপণ্য। এইসব ভোগ্যপণ্যের ক্ষেত্রে আমাদের এক মালিকানার সংগঠন উপযুক্ত। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ভোগ্যপণ্যের ব্যবসাগুলো এক মালিকানার সংগঠনের মাধ্যমে সংগঠিত হয়েছে বা প্রতিষ্ঠিত হয়েছে। আবার কোনো কোনো ক্ষেত্রে ব্যতিক্রম আছে, কোনো কোনো ক্ষেত্রে অবশ্য খুব কম তাদের সংখ্যা অংশীদারি সংগঠনের মাধ্যমে কি সংগঠিত হয়ে থাকে। পরের পয়েন্টে আমরা উপরে চলে যাচ্ছি, 14 নাম্বার পয়েন্ট। কত নাম্বার? 14 নাম্বার পয়েন্ট। দেখো 14 নাম্বার পয়েন্ট কি দাঁড়াচ্ছে। 14 নাম্বার পয়েন্ট হলো পরিবর্তনশীল চাহিদার পণ্য। পরিবর্তনশীল চাহিদার পণ্য। পরিবর্তনশীল চাহিদা পণ্য। যে সকল পণ্যের চাহিদা দ্রুত পরিবর্তন হয়, সেই সকল পণ্যের ক্ষেত্রে এক মালিকানার ব্যবসা উপযুক্ত। কেননা ওই ব্যক্তি যদি একক মালিক হয়, তাহলে সে তার ব্যবসাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য উনি পরিবর্তনশীলতার সাথে সমন্বয় সাধন করতে পারবেন। অর্থাৎ পরিবর্তনশীলতার সাথে কি করতে পারবেন, খাপ খেয়ে নিতে পারবেন। এখন দেখা গেল যুব সমাজ বা পোশাক আশাকের ব্যবসার ক্ষেত্রে দেখা গেল আজকে একটা পোশাক চলতেছে, নতুন পোশাক আসছে, অর্থাৎ এটা ডিমান্ডটা কি ওই পোশাকে বেড়ে যাবে। সেক্ষেত্রে তার মন পরিবর্তন করে পুরান পোশাক না এনে নতুন পোশাক, আধুনিক পোশাক আনতে হবে, তখন সেই ব্যবসাটা চলবে। সেক্ষেত্রে বলছে যে পরিবর্তনশীল চাহিদার পণ্য ব্যবসার ক্ষেত্রে এক মালিকানার ব্যবসা উপযুক্ত। কারণ মালিক একক থাকবেন, উনি দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন এবং সুষ্ঠুভাবে এই ব্যবসাটা পরিচালনা করতে পারবেন। কুটির শিল্প। আমরা যদি বলি কুটির শিল্প কি, আমরা ক্ষুদ্র পরিসরে বলতেছি, বৃহদায়তন পরিসরে না, এটা যাব না, কারণ এটা তো আলোচনা না, এটা মানে ডিটেলস আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা। ক্ষুদ্র পরিসরে পারিবারিক শিল্পকে কুটির শিল্প বলা হয় থাকে। যেমন কোনো বা আমাদের বৃহত্তর কুমিল্লা, যেহেতু আমরা কুমিল্লা জোনে আছি, চান্দিনা একটা উপজেলা আছে, এখানে বেত শিল্প বা কুটির শিল্প খুব উন্নত। এরা দেখা যায় পারিবারিকভাবে এগুলো উৎপাদন করে ওরা কি করে বিভিন্ন জায়গায় সরবরাহ করে থাকে। তাহলে এখানে এই ক্ষেত্রে আমি বলছি যে আসলে এটা পারিবারিক শিল্প, ঠিক আছে, পারিবারিক আঙ্গিকে যেটা তৈরি হয়। এই ক্ষেত্রে আমরা বলি যে এক মালিকানার সংগঠনের মাধ্যমে এটা হয়, কারণ পরিবারের কর্তা তার সদস্যদের দিয়ে কাজ করান এবং নিজে করেন, এবং উনি এটা বিক্রি করে মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। যেমন বাঁশ আছে না, বাঁশ বা বেতের পণ্য ইত্যাদি একটা উদাহরণ, প্রকৃত উদাহরণ। প্রকাশনা ব্যবসা। প্রকাশনা শিল্প, প্রকাশনা ব্যবসা বলতে সংবাদপত্র, ম্যাগাজিন, বই, এগুলা যে প্রকাশ করে, যেমন আমরা একটা বিভিন্ন রাইটারের বই পড়াই, সেটা বিভিন্ন পাবলিকেশন আছে, ওরা কি করে একক মালিকানায়, অর্থাৎ নিজে একক ব্যক্তি এককভাবে সেই সংগঠনটা গঠন করে। যেমন যমুনা পাবলিশার্স আছে, বিভিন্ন রকম সংগঠন আছে। আবার কোনো ক্ষেত্রে অবশ্য ব্যতিক্রম আছে, পার্টনারশিপে আছে এবং যৌথ মূলধনী সংগঠনের আন্ডারেও হয়ে থাকে। বিশেষ করে আমাদের বিভিন্ন শহর অঞ্চলে, মফস্বল শহর অঞ্চলে যে প্রকাশনাগুলো আছে বা যে পত্রিকাগুলো আছে, এগুলা এক মালিকানা সংগঠনের মাধ্যমে প্রকাশিত হয়ে থাকে। পরিবহন ব্যবসা।
সাধারণত যাত্রী বা মালামাল পরিবহনের জন্য যে ব্যবসা করে ওঠে, অর্থাৎ কেউ ট্রাকের মালিক হয়, তারা কি হয় পরিবহন পণ্য বা মালামাল এক স্থান থেকে অন্য স্থানে কি করে তারা নিয়ে যায়। আবার আছে যাত্রী পরিবহন, অর্থাৎ যাত্রী বিভিন্ন রুটে বাসগুলো চলছে, যে বাসগুলো চলতেছে এই বাসগুলো কিন্তু একটা সংগঠনের মাধ্যমে হতে পারে, হ্যাঁ, সংগঠনের মাধ্যমে হলে একটা ব্যানারও হতে পারে, একটা পরিবহন যেমন সোহাগ পরিবহন প্রাইভেট লিমিটেড, এটা কিন্তু কোম্পানি সংগঠন, এটা কি কোম্পানি সংগঠন। আবার কোনোগুলো আছে ব্যক্তিগত, বেশিরভাগ ক্ষেত্রেই একক মালিকরা কি করে ব্যক্তিগতভাবে পরিচালনা করে থাকে, সেই ক্ষেত্রে এক মালিকানা সংগঠনই উপযুক্ত। প্রজনন শিল্প 17 নাম্বার, প্রজনন শিল্প। প্রজনন শিল্প, প্রজনন শিল্প বিভিন্ন প্রজনন শিল্প, অর্থাৎ বিভিন্ন প্রজনন শিল্প আমরা যদি বলি মুরগির খামার বা হাঁসের খামার, এগুলা কিন্তু এক মালিকানা সংগঠনের মাধ্যমে গড়ে ওঠে, হ্যাঁ, বা নার্সারিগুলা কি করে প্ল্যান্টেশনের বিরাট একটা ভূমিকা পালন করে, এবং তারা ছোট ছোট চারা গাছে কি করে চারা গাছ সরবরাহ করে থাকে দেশের বিভিন্ন তোমার যে বৃক্ষরোপণ অভিযানে। আবার ওরা বিভিন্ন বাজারে কিন্তু বিক্রি করে। এই সংগঠন, এই ব্যবসাটা কিন্তু মূলত এক মালিকানা সংগঠনের আওতায় হয়ে থাকে। দ্রুত সিদ্ধান্ত, দ্রুত সিদ্ধান্ত, দ্রুত সিদ্ধান্ত, যে সকল ব্যবসার ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে হয় সে সকল ব্যবসার ক্ষেত্রে এক মালিকানা ব্যবসায় সবচেয়ে ভালো, অর্থাৎ এটা ফিট, অর্থাৎ যোগ্য। এটা অর্থাৎ এক মালিকানা ব্যবসার মালিক একজন থাকে, উনি দ্রুত কি করতে পারেন, উনি দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। যেমন একটা যদি আমরা উদাহরণ দিই, সেক্ষেত্রে আমরা বলতে পারি শেয়ার বা ডলারের ব্যবসা। অনেকে শেয়ার বিক্রি করে বা ডলার বিক্রি করে, ডলারের দামটা আছে, একটা ক্রয় মূল্য থাকে, বিক্রি মূল্য থাকে। অর্থাৎ আমরা যখন ডলারটা ক্রয় করব তখন একটা মূল্যে ক্রয় করে থাকে, আবার বিক্রি করলে আরেকটা মূল্যে বিক্রি করে থাকে। এটা সাধারণত বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানগুলা, মানি এক্সচেঞ্জের প্রতিষ্ঠানগুলা এই কার্য সম্পাদন করে থাকে। এই সংগঠন কিন্তু এই মানি এক্সচেঞ্জের যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো কিন্তু এক মালিকানা সংগঠনের আওতাভুক্ত, অর্থাৎ একক মালিক বেশিরভাগ ক্ষেত্রে এই সংগঠন পরিচালনা করে থাকে। দ্রুত সিদ্ধান্ত গেল। এরপরে গোপনীয়তা, এরপর আসো দ্রুত, কি দ্রুত সিদ্ধান্ত, দ্রুত সিদ্ধান্ত, দ্রুত সিদ্ধান্ত হয়ে গেছে। পরেরটা হলো গোপনীয়তা। 19, গোপনীয়তা। গোপনীয়তা অর্থাৎ যে সকল ব্যবসায় কার্যক্রমে গোপনীয়তার দরকার, সেসব ব্যবসা কার্যক্রম যদি এক মালিকানা সংগঠনের মাধ্যমে হয় তাহলে সেটার গোপনীয়তা থাকে। সেটা কি হয়, সেটার গোপনীয়তা রক্ষা করা যায়। আজকে যে আলোচনা আছে তার মাঝে কিন্তু আমার একটা মিস্টেক আছে, মিস্টেক কি একটা পয়েন্ট বাদ দিয়ে গেছে, যেমন কুটির শিল্প আমি আলোচনা করেছি কিন্তু লিখি নাই, কুটির শিল্প এটা মাঝে ছিল। হ্যাঁ, তাহলে আমরা যে আজকে আলোচনা করলাম, অতি সংক্ষিপ্ত আলোচনা করলাম, এই আলোচনা থেকে বুঝতে পারি যে কেন এক মালিকানা এখনো টিকে আছে। অর্থাৎ বৃহদায়তন শিল্পের সহায়ক হিসেবে এক মালিকানা বিভিন্ন উন্নত বিশ্বে যেমন জাপান বা বিভিন্ন দেশে কি করে ক্ষুদ্র ক্ষুদ্র ঘরে বসে বসে ওরা কি বিভিন্ন শিল্পের পার্টস তৈরি করে প্রতিষ্ঠানে কি করে সরবরাহ করে থাকে। এভাবে দেখা যায় এখানে প্রত্যেকে মিলে ইন্ডাস্ট্রি সহায়তা করতেছে। হ্যাঁ, তাহলে আমাদের বাংলাদেশেও এখনো বৃহদায়তন ব্যবসা যেমন অংশীদারি, জুতো মূলধনী ব্যবসা বা কোম্পানি সংগঠনের যেগুলো আছে সেগুলো সহায়ক হিসেবে এক মালিকানা ব্যবসা এখনো কি কাঁচামাল সরবরাহ থেকে শুরু করে তাদেরকে বিভিন্ন সেবা প্রদান করে থাকে। এইভাবে আজও বাংলাদেশে এক মালিকানা সগৌরবে টিকে আছে। হ্যাঁ, আজকের মতো আমি ক্লাস শেষ করতে যাচ্ছি।
আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পারছো। আমি চেষ্টা করেছি সহজভাবে বোঝানোর জন্য। আর এই আগামী ক্লাসে এক মালিকানা ব্যবসায়ের আমরা যেটা আলোচনা করব সেটা হলো এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য। আমরা আলোচনা করব বৈশিষ্ট্য এবং জনপ্রিয়তার কারণ বা সুবিধা, এটা আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর একটা কথা হলো স্বাস্থ্যবিধি মেনে চলো। এখন দেখা যাচ্ছে যে প্রবণতা আবার করোনার প্রকোপ বাড়তেছে। এই কারণে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলো। মাস্ক ব্যবহার করবা, বাইরে যদি যাও বা বাসার বের হলে মাস্ক ব্যবহার করতে হবে। এসে বাসাতে ফিরে এসে স্প্রে করতে হবে, অথবা হাত 20 সেকেন্ড কি ধৌত করতে হবে বা ধুইতে হবে। ঠিক আছে, এইভাবে মেনে চললে আশা করি আমরা নিরাপদ থাকবো। সবাই নিরাপদে থাকো, সুস্থ থাকো, এই কামনা করছি। আজকের মতো ক্লাস শেষ করছি।